স্বাগত জানাই সকলকে। তো দেখো, আজ আমরা WBTA টেস্ট পেপারের পেজ নাম্বার 113 এর ম্যাথ পেপারটি সলিউশন করব। অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের যে কোশ্চেন পেপারটি আছে সেটা আজ এই ভিডিওতে তোমরা সলিউশন পেয়ে যাবে। এর আগের ভিডিওতে আমি কলকাতা ডিস্ট্রিক্টের কোশ্চেন পেপারটি সলিউশন করেছিলাম। তো যারা এর আগের ভিডিওগুলো দেখে আসেনি তারা অবশ্যই ভিডিওগুলো দেখে আসবে। সেই ভিডিওর লিঙ্ক আর সমগ্র ABTA এবং WBTA টেস্ট পেপারের প্লেলিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের মধ্যে, এবং যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের সাথে ভিডিওগুলো শেয়ার করবে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। একের দাগের একের অঙ্কটি বলেছে এর 400 টাকা 9 মাস এবং বি এর 600 টাকা 6 মাস কাটে, মোট লাভ 162 টাকা হলে বি এর লভ্যাংশ কত হবে? তাহলে এক মাস হিসাবে এর মূলধন কি পাওয়া যাবে? এর মূলধন পাওয়া যাবে, দেখো 400 টাকা 9 মাস কেটেছে, তো তাহলে এর মূলধন হবে 400 গুণিত 9 সমান 4 3600 টাকা, তাই তো। আবার এক মাস হিসাবে বি এর মূলধন কি পাওয়া যাবে? বি এর মূলধন পাওয়া যাবে 600 টাকা 6 মাস কেটেছে, তার মানে 600 গুণিত 6 3600 টাকাই পাওয়া যাচ্ছে। তাহলে এখানে বলেছে মোট লাভ 162 টাকা। তাহলে দেখো, এখানে এক মাস হিসাবে যে মূলধনগুলো পাওয়া গেল তাদের অনুপাত কি পাওয়া যাবে? অনুপাত সমান সমান পাওয়া যাবে, সেই জন্য মোট লাভটা কি সমান ভাগে ভাগ হবে, ঠিক আছে। তাহলে বি এর লভ্যাংশ কত হবে? এর অর্ধেক। বি এর লভ্যাংশ হবে 162 এর অর্ধেক। কেন অর্ধেক হচ্ছে বুঝতে পারছো? যেহেতু মূলধনের অনুপাতটা সমান, তাহলে লভ্যাংশটাও সমান ভাগে ভাগ হবে। তাহলে 162 মোট লাভ হলে এ 162-র মধ্যে অর্ধেক টাকা পাবে, আর আবার বি 162 টাকার অর্ধেক টাকা পাবে। তাহলে বি এর লভ্যাংশ কত হবে? 8 2 16 2 1 2 81 টাকা, ঠিক আছে। তাহলে এখানে অপশন তাহলে এখানে অপশন সি হলো অ্যান্সার। এবার একে থেকে 2-এর অঙ্কটি কি আছে পড়ো। একে থেকে 2-এর অঙ্কটি বলেছে এক্স ভ্যারিজাস 3√y হলে কোন সম্পর্কটি সঠিক হবে? তাহলে এক্স ভ্যারিজাস 3, এখানে অঙ্কটি একটু ভুল দেওয়া আছে, এখানে এক্স ভ্যারিজাস কিউব রুট অফ ওয়াই হবে, ঠিক আছে, এটা কিউব রুট অফ ওয়াই দেবে। তাহলে কোন সম্পর্কটি সঠিক হবে দেখো, বা এখান থেকে আমি লিখতে পারি এক্স ইকুয়াল টু কে ইন্টু কিউব রুট অফ ওয়াই, যেখানে কে হচ্ছে ধ্রুবক বা অশূন্যভেদ ধ্রুবক, ঠিক আছে। তাহলে দেখো, এখানে যদি উভয় দিকে সমানের উভয় দিকে যদি আমরা কিউব করি তাহলে কি পাওয়া যাবে? এই পুরো রাশিটারও কিউব হয়ে যাবে। তাহলে বা এক্স কিউব পাওয়া যাবে কি কে কিউব ইন্টু, এখানে কিউব রুট অফটা কিউবের জন্য চলে যাবে, তাহলে ওয়াই পাওয়া যাবে। অতএব কি পাওয়া যাবে? এক্স কিউব ভ্যারিজাস ওয়াই, ঠিক আছে। তাহলে এখানে অপশন দেখো, অপশন সি হচ্ছে অ্যান্সার। তাহলে 2-এরটা হয়ে গেল। এবার 3-এর অঙ্কটি কি আছে পড়ো। 3-এর দাগের অঙ্কটি দিয়েছে আর ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে এমনভাবে ছেদ করে যে প্রত্যেকটি বৃত্ত অন্যটির কেন্দ্র দিয়ে যায়, এদের সাধারণ জ্যা এর দৈর্ঘ্য কত হবে? তাহলে দুটো বৃত্ত আছে যাদের প্রতিটির ব্যাসার্ধ হচ্ছে আর, এবং ধরে নাও প্রথম বৃত্তটির কেন্দ্র হচ্ছে ও, দ্বিতীয় বৃত্তটির কেন্দ্র হচ্ছে কিউ, ঠিক আছে। তাহলে এই দুটো বৃত্ত কি পরস্পরের কেন্দ্র দিয়ে গেছে, এবং এদের সাধারণ জ্যা কোনটি হবে? সাধারণ জ্যা হবে এটি, ঠিক আছে। এটা যদি আমি এবি নাম দিই, ঠিক আছে, তাহলে দেখো এই যে বৃত্তটা, এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও, এবং এই বৃত্তটার কেন্দ্র থেকে যদি আমি পরিধি পর্যন্ত মানে কিউ পর্যন্ত যদি আমি একটা সরলরেখা টানি, তাহলে এটা কি এই বৃত্তটির ব্যাসার্ধ পাওয়া যাবে। তাহলে এই বৃত্তটির ব্যাসার্ধ ও কিউ এর মান কি পাওয়া যাচ্ছে? ও কিউ হচ্ছে আর। আবার এই বৃত্তটির ক্ষেত্রেও ও কিউ এর মানটা কি আরই পাওয়া যাবে, ঠিক আছে। আর একক আর কি বলেছে? তাহলে এই জ্যা এর মান বের করতে হবে। তাহলে দেখো, এখানে ও এর সাথে যদি এটা কানেক্ট করি, আবার ও এর সাথে বি, আবার বি এর সাথে কিউ, এবং এর সাথে কিউ, এগুলো যদি যোগ করে দিই, তাহলে দেখো এখানে ও এ সমান কি পাওয়া যাবে? ও এ সমান ও বি সমান বি কিউ সমান কি এ কিউ, কারণ প্রত্যেকটি হলো বৃত্তটির ব্যাসার্ধ। তাহলে প্রত্যেকটির মান হচ্ছে আর, এবং যেহেতু প্রত্যেকটি বাহুর মাপ সমান, তাই চতুর্ভুজ এ ও বি কিউ, এই চতুর্ভুজটি একটি রম্বস হবে, কারণ রম্বসের ক্ষেত্রে কি প্রত্যেকটি বাহুর মাপ সমান হয়। তাহলে এখানে রম্বসের এ বি এবং ও কিউ হচ্ছে দুটি কর্ণ। আমরা জানি রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণে মানে কি? এখানে প্রত্যেকটি কোণের মান 90 ডিগ্রি হবে, এবং এরা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে এখানে এই বিন্দুটিকে যদি আমি সি নাম দিই, তাহলে দেখো এসির সাথে বিসি সমান হবে, আবার ওসির সাথে সিকিউটা সমান হবে। আমাকে বের করতে হবে এবির দৈর্ঘ্যটা কত, এবি জ্যায়ের দৈর্ঘ্য কত। তাহলে দেখো, এটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ বি সি কিউ, এর থেকে কি পাওয়া যাবে? এর থেকে পাওয়া যাবে, দেখো ও কিউটা হচ্ছে আর, ও কিউ এর দৈর্ঘ্য হচ্ছে আর। তাহলে সিকিউ এর দৈর্ঘ্য কত পাওয়া যাবে? সিকিউ এর দৈর্ঘ্য পাওয়া যাবে ও কিউ এর অর্ধেক, কারণ কি ও কিউটা হচ্ছে আর একক। তাহলে সিকিউটা হবে কি আর এককের অর্ধেক, যেহেতু কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে ও কিউ বলতে আর বাই 2, তাহলে সিকিউ এর মান এটা পাওয়া গেল। তাহলে দেখো এই যে সমকোণী ত্রিভুজটা, এর এইটা পাওয়া গেল, এই যে বাহুটা, এর মান পাওয়া গেল আর বাই 2,
আবার এই বাহুটার মাপ কি আছে, এই বাহুটা বলতে কি এই বৃত্তটির ব্যাসার্ধ, তাহলে বি কিউয়ের দৈর্ঘ্য কত এটা আর, তাহলে এটা হচ্ছে সি কিউটা হচ্ছে r/2, বি কিউটা হচ্ছে r, তাহলে এখান থেকে আমরা কি বিসির দৈর্ঘ্যটা পেয়ে যাবো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। তাহলে সমকোণী ত্রিভুজ বিসি কিউ এর পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি পাওয়া যায়, যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে লম্ব বলতে এখানে আমরা সি কিউটা ধরে নিচ্ছি, তাহলে সি কিউ স্কয়ার প্লাস ভূমি বলতে বিসি ধরে নিচ্ছি, তাহলে বিসি স্কয়ার সমান কি বি কিউ স্কয়ার, ঠিক আছে। বা এখানটা দেখো আমাকে কি মান বের করতে হবে, আমার বিসির মানটা চাই, তাহলে বিসিটা রাখবো আর সি কিউটা ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে বি কিউ স্কোয়ার মাইনাস সি কিউ স্কোয়ার, বা বিসি সমান কি পাওয়া যাবে রুট ওভার, মানে দুদিকে যদি রুট চাপানো হয় তাহলে বিসি সমান কি পাওয়া যাবে বি কিউ বলতে এখানে দেখো আর, তাহলে আর স্কোয়ার মাইনাস এখানে সি কিউ বলতে r/2 তা হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এর মানটা কি পাওয়া যাবে, অতএব বিসি এর মান পাওয়া যাবে আর স্কোয়ার মাইনাস এখানে r²/4, তাহলে এটা 4r² মাইনাস r² ডিভাইডেড বাই 4, তাহলে কি পাওয়া যাবে √3r²/4। তাহলে দেখো আর স্কোয়ারটা স্কোয়ার রুটের জন্য চলে যাবে, আর √3টা তাহলে কি ভেতরে পড়ে থাকবে, আর 4টা কি রুটের ভেতর থেকে 2 হয়ে বেরিয়ে আসবে, তাহলে r × √3/2। তাহলে এটা হচ্ছে বিসি এর মান, তাহলে আমাকে এবির মানটা বের করতে হবে। তাহলে দেখো অতএব এবি সমান কি পাওয়া যাবে, এবিটা দেখো যেহেতু এসি সমান কি বিসি, তাহলে এসি সমান কি বিসি, তাহলে এবির মাপটা কি পাওয়া যাবে এসি প্লাস বিসি, ঠিক আছে। আর এসির জায়গাতে আমি বিসি লিখতে পারি, তাহলে বিসি প্লাস বিসি তার মানে 2BC, তাই তো। তাহলে 2BC যদি হয় 2 × বিসির মাপ কত পাওয়া গেল, বিসির মাপ পাওয়া গেছে আর √3/2, তাহলে 2 যদি কেটে যায় তাহলে কি আর √3, এত একক হচ্ছে এবির মাপ, ঠিক আছে। তাহলে এখানে r√3 অপশন ডি হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটি বুঝতে পারলে। এরপর 4 দাগের অঙ্কটি কি আছে পড়ো। 4 দাগের অঙ্কটি বলেছে এবিসি একটি ত্রিভুজ, এবিসি হচ্ছে একটি ত্রিভুজ এবং বলেছে সাইন বি প্লাস c/2 এর মান কত হবে। তাহলে দেখো যে কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কী হয় 180 ডিগ্রি, তাহলে এখান থেকে বি প্লাস সি এর মানটা কী পাওয়া যাবে 180 মাইনাস এ, এই অঙ্কটি এর আগেও করিয়েছি, ঠিক আছে, একই অঙ্ক হবে। তাহলে দেখো এইটা ডিভাইডেড বাই 2, তাহলে সাইন 180/2 বিয়োগ a/2, এটা লেখা যায় তো। তাহলে সাইন এটা কি পাওয়া যাবে 90 মাইনাস a/2, তাহলে সাইন 90 মাইনাস থিটা সমান কী হয় কস থিটা, কারণ সাইনের পূরক কোণ হচ্ছে কস, তাহলে কস a/2। তাহলে এখানে দেখো অপশন বি হলো এর অ্যান্সার। এবার 5 দাগের অঙ্কটি কী বলেছে দেখো, 5 অঙ্কটি বলেছে একটি অর্ধগোলকের ব্যাস একটি গোলকের ব্যাসের দ্বিগুণ, তাহলে গোলক ও অর্ধগোলকের আয়তনের অনুপাত কত হবে। তাহলে অর্ধগোলকের ব্যাসটা হচ্ছে গোলকের ব্যাসের দ্বিগুণ, তাহলে ধরি গোলকের ব্যাস বা গোলকটির ব্যাস, ব্যাস সমান আর ধরে নিচ্ছি, যদিও আমরা ব্যাসার্ধ সমান আর ধরি, এখানে আমি ব্যাস সমান আর ধরে নিচ্ছি, ঠিক আছে, আর একক। তাহলে অর্ধগোলকটির ব্যাস কি পাওয়া যাবে গোলকের ব্যাসের দ্বিগুণ, তাহলে 2r পাওয়া যাবে, 2r একক। তাহলে এখান থেকে গোলকটির ব্যাসার্ধ কি পাওয়া যাবে, গোলকটির ব্যাসার্ধ হচ্ছে r/2 মানে ব্যাসের অর্ধেক, r/2 একক, এবং অর্ধগোলকটির ব্যাসার্ধ কি পাওয়া যাবে, অর্ধগোলকটির ব্যাসার্ধ পাওয়া যাবে 2r/2 মানে কি r একক। এবার কি বলেছিল যে গোলক ও অর্ধগোলকের আয়তনের অনুপাত কী হবে, তাহলে গোলকটির আয়তন, অতএব গোলকটির আয়তন সমান কি, আমরা জানি গোলকের আয়তনের সূত্র হয় 4/3 পাই r³, তাহলে গোলকের আর বলতে কি মানে ব্যাসার্ধ বলতে কি r/2, তাহলে r/2 তার হোল কিউব, তাহলে 4/3 পাই ইন্টু r³/8, তাহলে 4 2 কত 8, এখানে তাহলে কি পাওয়া যাচ্ছে যে পাই r³/6, ঠিক আছে, এত ঘন একক। আবার অর্ধগোলকের আয়তন কি পাওয়া যাবে, অর্ধগোলকের আয়তন সমান দেখো একই সূত্র 4/3 পাই r³, কিন্তু এখানে r এর জায়গাতে কি আরই হবে, তাই তো, তাহলে 4/3 পাই r³ এত ঘন একক। এবার আয়তন দুটোর অনুপাত বের করতে হবে, অতএব গোলকের আয়তন ইজ টু অর্ধগোলকের আয়তন, ইজ টুটা একবার আমি ডিভাইডেড বাই দিয়ে লিখবো, পাই r³/6 ডিভাইডেড বাই 4/3 পাই r³, ঠিক আছে। তাহলে পাই r³/6, এই মেন ডিভাইডেড বাইটা ইন্টু সাইন দিয়ে দিলাম, নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, মানে কি 3 চলে আসবে পরে, আর নিচেতে 4 পাই r³, এখানে r³ কেটে যাচ্ছে, পাই কেটে যাচ্ছে, 3 2 6, তাহলে 1/8 ইকুয়াল টু 1:8, তাহলে অপশান বি হলো এর অ্যান্সার। তারপরে এখানে অপশান বি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এবার 6 অঙ্কটি কী আছে দেখো, এখানে 6 দাগের অঙ্কটি বলেছে ঊর্ধ্বক্রমানুসারে সাজানো এই তথ্যের গড় মান ও মধ্যমা সমান হলে x এর মান কত হবে, ঠিক আছে। তাহলে কী কী ছিল তথ্যটি সেটা আগে লিখে নিচ্ছি। এটা এখানে বলেছে তথ্যের গড় মান এবং মধ্যমা সমান, তাহলে গড় কী পাওয়া যাবে, গড় পাওয়া যাবে সংখ্যাগুলির যোগফল বাই মোট পদ সংখ্যা, তাহলে 6 + 8 + 10 + 12 + 13 + x ডিভাইডেড বাই 1 2 3 4 5 6 6, ঠিক আছে। তাহলে এখানে
তাহলে 8 আর 6 যোগ করলে 14, 14 আর 10 24, 24 36, তাই তো 36 3 হচ্ছে 39, 39 আর এখানে দেখো 49, তাহলে 49 যুক্ত এক্স বাই 6, এটা হচ্ছে গড়। আর মধ্যমা কি পাওয়া যাবে? মধ্যমা মধ্যমা বের করার সময় দেখো এখানে এন এর মানটা কত, এন এর মানটা হচ্ছে 6, ঠিক আছে। তাহলে যখন এন এর মানটা একটি যুগ্ম সংখ্যা আসে সেক্ষেত্রে মধ্যমা পাওয়া যায়, মধ্যমা হবে n/2, n/2 মানে কি 6/2 = 3 তম পদ, এবং n/2 + 1 সমান 3 + 1 = 4 তম পদ এর গড়, ঠিক আছে। তাহলে 3 নম্বর পদ এবং 4 নম্বর পদের গড়, তাহলে মধ্যমা কি পাওয়া যাবে? অতএব মধ্যমা সমান হবে 3 নম্বর পদ কোনটা, 1 2 3, এখানে 10 10 আর 4 নম্বর পদ হচ্ছে 12, তাহলে 10 + 12/2, তার মানে এই পদগুলোর গড় বের করে ফেলছি। তাহলে এটা কত পাওয়া যাবে? 22/2 = 11, ঠিক আছে। এখানে শর্ত দিয়েছিল যে গড় মান এবং মধ্যমা সমান হলে এক্স এর মান কী হবে, তাহলে গড় মানের সাথে মধ্যমাটা সমান করে দেবো। তাহলে শর্ত 49 যুক্ত x/6 সমান 11, বা দেখো কোনাকুনি গুণ করলে 49 যুক্ত x সমান 66, বা এখানে x সমান কী পাওয়া যাবে 66 বিয়োগ 49, বা x এর মানটা পাওয়া যাচ্ছে 7 4 5 1 17, 17 পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে অপশন ডি হলো অ্যান্সার। 2 অঙ্কটি দিয়েছে বার্ষিক 5.12% হার সহজ সুদে 5500 টাকার 4 বছরের সুদ কত হবে। তাহলে এখানে আর এর মানটা দেওয়া আছে 5.12%, এটা মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে আসলে 11/2% পাওয়া যাচ্ছে। আবার পি এর মানটা দেওয়া আছে 5500 টাকা, ঠিক আছে। এখানে সময় টি এর মান দেওয়া আছে 4 বছর, 4 বছর। তাহলে দেখো আমরা জানি সরল সুদ আই ইকুয়াল টু হাই পি আর টি বাই 100, তাহলে পি এর জায়গাতে এখানে কত 5500 ইন্টু এখানে আর এর জায়গাতে দেখো আর এর জায়গাতে 11/2 ইন্টু এখানে দেখো টি এর জায়গাতে 4 বসালাম আর নিচেতে একটা 100 ছিল, তাহলে 100, এখানে শূন্যগুলো কেটে দিচ্ছি। তাহলে 2 2 4, এখানে 55 আর 2 গুণ করলে কত হয় 110, তাই তো, হ্যাঁ 110 গুণিত 11, তাহলে 11 করে 121 আর পাশে একটা শূন্য, তাহলে এত টাকা হচ্ছে সরল সুদের মান, ঠিক আছে। এবার 2 অঙ্কটি কি আছে পুরো 2 অঙ্কটি দিয়েছে a/1 = b/2 = c/3 = 2a + 5b - 3c ডিভাইডেড বাই p হলে p এর মান কত হবে, ঠিক আছে। তাহলে দেখো এই সবকটা রাশি বা সবকটা অনুপাতের মান আমি কে যদি ধরে নিই, অনুপাতের চ্যাপ্টারটা করার সময় আমি এই অঙ্কটি সমাধান করেছিলাম, এটা বইয়ের অঙ্ক। যাই হোক এখানে কে ধরে নিলাম, তাহলে a/1 = k হলে a এর মানটা কি 1k বা শুধু k পাওয়া যাবে, তাহলে b = কি 2k পাওয়া যাবে, আর c = 3k পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে এখন 2a + 5b - 3c ডিভাইডেড বাই p = k হবে। তাহলে এখানে দেখো 2a বলতে 2 × k প্লাস 5b বলতে 5 × 2k, তাই তো 5 × 2k মাইনাস 3c বলতে 3 × 3k ডিভাইডেড বাই এখানে p = k, বা 2k প্লাস 5 দিয়ে কত 10, তাহলে 10k মাইনাস 3 3 9, 9k ডিভাইডেড বাই এটা, বা এখানে 10 আর 2 কত হয় 12, 12 থেকে 9 বিয়োগ করলে কত হয় 12 থেকে 9 বিয়োগ করলে হয় 3, তাহলে 3k বাই p = k, বা p = 3k বাই k, তাহলে k কেটে গেলে p এর মানটা কি পাওয়া যাচ্ছে, p এর মানটা হচ্ছে 3, ঠিক আছে। তাহলে এখানে চেয়েছিল যে p এর মানটা কি হবে, p এর মানটা 3 হবে, ঠিক আছে। আর 3 অঙ্কটি দিয়েছে সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি ড্যাশ বিন্দু দিয়ে যাবে। তাহলে একটি সমকোণী ত্রিভুজ যদি আমি আঁকি, সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করছে, তার মানে এটা এবিসি যদি নাম হয়, এখানে এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, অতিভুজের মধ্যবিন্দুটাই হয়ে যাবে বৃত্তটির কেন্দ্র মানে পরিকেন্দ্র। তাহলে এই কেন্দ্র দিয়ে যে বৃত্তটা আমরা অঙ্কন করব এটা যদি নাম দিই ও, তাহলে এও বা ওসি ব্যাসার্ধ নিয়ে ওই কেন্দ্রের সাহায্যে আমরা যদি একটি বৃত্ত অঙ্কন করি, তো সেই বৃত্তটি দেখবে এ বি সি এই 3টি শীর্ষবিন্দু দিয়ে যাবে, এটা সমকোণ যেহেতু তাহলে সমকৌণিক বিন্দু দিয়ে যাবে। অতিভুজকে ব্যাস করে বৃত্তটি অঙ্কন করলে তাহলে বৃত্তটি দেখো এখানে সমকৌণিক বিন্দু দিয়ে গেছে আবার শীর্ষবিন্দু দিয়েও গেছে, তাহলে তোমরা লিখতে পারো যে শীর্ষবিন্দু বা সমকৌণিক বিন্দু দিয়ে যাবে, ঠিক আছে। এবার 4 অঙ্কটি কি আছে দেখো, 4 অঙ্কটি দিয়েছে tan 15 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি ইন্টু tan 45 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি ইন্টু tan 75 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখানে দেখো tan 15 যেমন আছে রেখে দিলাম,
তাহলে দেখো এখানে আমার মান জানা নেই tan 15 আর tan 75 কিন্তু 30, 45 আর 60 মান জানা আছে। তাহলে tan 15 আর tan 75টা যদি কাছে নিয়ে আসি, তাহলে দেখো এটা একবার লিখছি, ইন্টু এখানে tan 30 মান বসিয়ে দিচ্ছি 1/√3, ইন্টু tan 45 মান হয় 1, ইন্টু tan 60 মান হয় √3, এটা মানগুলো বসিয়ে দিলাম। এবার দেখো tan এটা 15 ডিগ্রি পাওয়া যাচ্ছে, ইন্টু tan এর পুরোক্ষণ কি হয় cot, তাহলে tan থিটা সমান হচ্ছে cot 90 মাইনাস থিটা, তাই তো? তাহলে 90 মাইনাস 75 ডিগ্রি হয়ে গেল, ইন্টু এইটা দেখো এখানে 3 কেটে যাচ্ছে, তাহলে ইন্টু 1 পাওয়া যাচ্ছে। তাহলে tan 15 ডিগ্রি ইন্টু এখানে cot 90 মাইনাস 75 বলতে cot কত পাওয়া যাচ্ছে, এটা বিয়োগ করলে 15 পাওয়া যাচ্ছে, তাই তো? 15 পাওয়া যাচ্ছে, তাহলে tan 15 ডিগ্রি ইন্টু কটের অনন্য কী হয়, tan হয়, তাহলে 1/tan 15 ডিগ্রি, তাহলে ওপর নিচে কি tan 15টা কেটে যাচ্ছে, তাহলে কি মান পাওয়া যাচ্ছে, 1 পাওয়া যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই সমগ্র রাশিটার মান হয়ে গেল 1। আশা করি অঙ্কটি বুঝতে পারলে। এবার 5-এর অঙ্কটি কী আছে দেখো, 5-এ দেখার অঙ্কটি দিয়েছে একটি মাত্র শীর্ষবিন্দু বিশিষ্ট ঘনবস্তু হলো ড্যাশ। তাহলে একটি মাত্র শীর্ষবিন্দু দিয়ে ঘনবস্তু কী আঁকা যায়, শঙ্কু আঁকা যায়। তাহলে এই শঙ্কুটা হচ্ছে একটি ঘনবস্তু যার একটি হচ্ছে শীর্ষবিন্দু, তাহলে এখানে এ হচ্ছে এই ABC শঙ্কুর শীর্ষবিন্দু, তাহলে একটি মাত্র শীর্ষবিন্দু বিশিষ্ট ঘনবস্তু হলো শঙ্কু, তোমরা শুধু লিখে দেবে শঙ্কু, ঠিক আছে? 6-এর অঙ্কটি বলেছে একটি শ্রেণীর n সংখ্যক সংখ্যার যৌগিক গড় x বার যদি প্রথম n-1 সংখ্যক সংখ্যার সমষ্টি কে হয় তবে n তম সংখ্যাটি কী হবে, ঠিক আছে? n সংখ্যক সংখ্যার যৌগিক গড় x বার দিয়েছে, তাহলে x বার সমান কি, যে n সংখ্যক সংখ্যার সমষ্টি ডিভাইডেড বাই n। তাহলে আবার বলেছে যে প্রথম n-1 সংখ্যক সংখ্যার সমষ্টি হচ্ছে কে, তাহলে n-1 বলতে দেখো n এর মানটা আমি যদি 20 ধরি, মানে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল হচ্ছে n সংখ্যক সংখ্যার সমষ্টি 1 থেকে 20 পর্যন্ত, কিন্তু এখানে দিয়ে দিয়েছে যে n-1 মানে 20 বিয়োগ 1 মানে 19 পর্যন্ত, ঠিক আছে? 1 থেকে 19 পর্যন্ত সংখ্যার সমষ্টি কে দিয়ে দিয়েছে, তাহলে এটা n সংখ্যক সংখ্যার সমষ্টি সমান কি লেখা যাবে, n-1 সংখ্যক সংখ্যার সমষ্টি প্লাস শেষ সংখ্যাটা, তাই তো? তাহলে n-1 সংখ্যক সংখ্যার সমষ্টি কি, কে দেওয়া আছে, কে প্লাস তার পরের সংখ্যাটা কি হবে, n হবে, তাহলে কে প্লাস n ডিভাইডেড বাই n, ঠিক আছে? বা এখানটা এক্স বার দিয়ে দিচ্ছি, তাহলে অতএব দেখো কি পাওয়া যাচ্ছে, তাহলে n-1 তম সংখ্যার সমষ্টি হচ্ছে কে, আর শেষ যে সংখ্যাটি সেটা হচ্ছে কি n তম পদ, তাই তো? তাহলে n তম এই পদের মানটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো কে প্লাস n তম পদ সমান কি, এর সাথে গুণ করে দিচ্ছি, মানে কোনাকুনি গুণ করলাম, তাহলে কি এক্স বার ইন্টু n, বা n তম পদের মান কি পাওয়া যাবে, এক্স বার ইন্টু n মাইনাস কে, ঠিক আছে? এটা আবার তোমরা ঘুরিয়েও লিখতে পারো যে n এক্স বার মাইনাস কে, তাহলে n তম পদটি হলো এটি, ঠিক আছে? আশা করি অঙ্কটি বুঝতে পারলে। এবার 3-এর দাগের 1-এর অঙ্কটি কি বলেছে দেখো, 3-এর দাগের 1-এর অঙ্কটি বলেছে একই বার্ষিক সরল সুদের হারে 2500 টাকার 20 বছরের সুদ অপেক্ষা 2000 টাকার 25 বছরের সুদ কম হবে। তাহলে আগে সুদগুলো বের করে নেবো, তাহলেই বুঝতে পারবো যে কম হবে কি বেশি হবে, ঠিক আছে? একই বার্ষিক সরল সুদের হারে এত টাকার বলেছে, তাহলে ধরি সরল সুদের হার সমান r%, আরটা হচ্ছে কমন এখানে, ঠিক আছে? তাহলে প্রথম ক্ষেত্রে কি পাওয়া যাবে, প্রথম ক্ষেত্রে সুদ ধরে নিচ্ছি i1, ঠিক আছে? i1 সমান কি পাওয়া যাবে, তাহলে আমরা কি জানি i = PRT/100, একবার লিখছি PRT/100, তাহলে এখানে p এর জায়গাতে কত দেওয়া আছে 2500, ইন্টু আর এর জায়গাতে কত দেওয়া আছে r, ইন্টু টি বলতে বার্ষিক যেহেতু হিসাব করছি, তাহলে এখানে টি এর মানটা কি 1 হবে, 1 বছর, তাহলে এখানে টি বলতে 1 ডিভাইডেড বাই এখানে 100, তাহলে একটা শূন্য দুটো শূন্য কেটে দিচ্ছি, তাহলে কি 25 আর পাওয়া যাচ্ছে। তাহলে প্রথম ক্ষেত্রে T1 এর মানটা 20 বছর দেওয়া আছে এখানে, তাহলে এটা আমরা 20 বসাবো, ঠিক আছে? তাহলে এখানে শূন্যগুলো কেটে দিলাম, তাহলে কি পাওয়া যাচ্ছে 25 2 কত 50, 50 গায়ে একটি শূন্য, আর তাহলে এত টাকা প্রথম ক্ষেত্রে সুদ। দ্বিতীয় ক্ষেত্রে সুদ কত পাওয়া যাবে, দ্বিতীয় ক্ষেত্রে সুদ i2 = এর ক্ষেত্রেও কি একই সূত্র PRT/100, কিন্তু এখানে পি এর মানটা কত দেওয়া আছে 2000, ইন্টু আর এর মানটা আরই হবে, ইন্টু টি এর মানটা কিন্তু 25 দেওয়া আছে ডিভাইডেড বাই 100, ঠিক আছে? আর এটা 2000 একটা শূন্য বেশি কম দিয়েছিলাম, তাহলে শূন্য দুটো কেটে যাচ্ছে, তাহলে কত 25 2 কত 50, একটা গায়ে শূন্য 500 আর, তাহলে দু ক্ষেত্রে কি সুদটা দেখো একই আসছে, তাহলে এখানে বিবৃতিটি মিথ্যা হবে, ঠিক আছে? আশা করি অঙ্কটি বুঝতে পারলে। এবার 2-এর অঙ্কটি কি আছে পড়ো। 2-এর অঙ্কটি দিয়েছে q = -1/2 হলে px² প্লাস 2q - 1 ইন্টু x প্লাস r = 2, যেখানে p এর মানটা শূন্য হবে না, তাহলে সমীকরণের বীজদ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হবে, তাহলে হবে কিনা দেখতে হবে। তাহলে এখানে দেখো px² প্লাস এখানে 2 ইন্টু কিউ এর জায়গাতে আমরা -½ বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? 2 ইন্টু কিউ - 1 ইন্টু এক্স প্লাস আর = 2, কী বলেছিল সমীকরণের বীজদ্বয় সমান হবে,
অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে কখন বীজদ্বয়ের মান সমান বাস্তব এবং সমান হয়, যখন নিরূপকের মানটা শূন্য হয়, মানে বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানটা শূন্য হয়। তাহলে এখানে দেখো এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে আনবো। তাহলে পি এক্স স্কোয়ার প্লাস এখানে দেখো এটা প্লাস মাইনাস কি মাইনাস টু ইন্টু হাফ মাইনাস ওয়ান, ঠিক আছে, ইন্টু এক্স প্লাস আর ইকুয়াল টু টু। এখানে টু টু কেটে যাচ্ছে, বা পি এক্স স্কোয়ার প্লাস ব্র্যাকেটের ভিতরে কি মাইনাস ওয়ান, আবার মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস আর, আর এই টুটা এদিকে নিয়ে চলে আসলে মাইনাস টু ইকুয়াল টু জিরো, বা এখানে পি এক্স স্কোয়ার প্লাস মাইনাস টু এক্স, তো তাহলে প্লাসে মাইনাসে একবার লিখেই করছি, মাইনাস টু ইন্টু এক্স প্লাস আর মাইনাস টু ইকুয়াল টু জিরো, বা পি এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস টু এক্স প্লাস আর মাইনাস টু ইকুয়াল টু জিরো। তাহলে এই 1 নং সমীকরণটিকে যদি আমি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এই সমীকরণের সাথে তুলনা করি, তাহলে সেক্ষেত্রে এর মানটা কী পাওয়া যাবে, এটা ব্যাকেট দিয়ে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো এ হিসাবে কী পাওয়া যাবে, এ হিসাবে পি পাওয়া যাবে, আবার বি হিসাবে কী পাওয়া যাবে মাইনাস দুই, তাহলে প্লাস বি এর জায়গাতে আমরা মাইনাস দুই পাচ্ছি, আর সি এর জায়গাতে কত পাওয়া যাবে আর মাইনাস টু। তাহলে এখানে বলেছিল বীজদ্বয় সমান হবে, তাহলে কখন বীজদ্বয় বাস্তব এবং সমান হয়, যখন নিরূপকের মানটা মানে বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানটা যখন শূন্য হয়। তাহলে শূন্য আসছে কিনা দেখে নাও। এখানে বি স্কোয়ার বলতে কি মাইনাস টু তার হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ বলতে পি ইন্টু সি বলতে আর মাইনাস টু, ঠিক আছে। তাহলে কি মাইনাস টু তার হোল স্কোয়ার বলতে ফোর, মানে মাইনাসটা চলে যাবে এবং দুই স্কোয়ার বলতে চার, আর এখানে মাইনাস ফোর পি, ভিতরটা যদি ফোর পি দিয়ে গুণ করি তাহলে ফোর পি আর মাইনাস ফোর মানে চার দুই আট এইট পি, ঠিক আছে। তাহলে দেখো এটা কী পাওয়া যাচ্ছে ফোর মাইনাস ফোর পি আর প্লাস এইট পি। তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানটা কি শূন্য আসলো? তাহলে যেহেতু বি স্কোয়ার মাইনাস ফোর এসির এর মানটা শূন্য আসেনি, তাহলে আমরা এখানে বলবো যে বীজদ্বয় কি সমান হবে না, ঠিক আছে। আরও একটি শর্ত দেওয়া ছিল যে বিপরীত চিহ্ন যুক্ত হবে, বীজদ্বয় সমান এবং বিপরীত চিহ্ন যুক্ত হবে। এই সমীকরণটির যদি দুটো বীজ আলফা আর বিটা হয়, তাহলে বীজ দুটোর যোগফল কি শূন্য আসার কথা। কারণ দেখো বলেছে যে বীজদ্বয় পরস্পর বিপরীত চিহ্ন যুক্ত হবে, তাহলে আলফার মানটা যদি টু হয় বিটার মানটা কি মাইনাস টু হতে হবে, তাই তো। তাহলে মাইনাস টু যদি হয় তাহলে আলফা প্লাস বিটার মানটা কি জিরো আসবে। তাহলে এক্ষেত্রে এই সমীকরণটির 1 নং সমীকরণের বীজদ্বয় যদি পরস্পর বিপরীত চিহ্ন যুক্ত হয়, তাহলে আলফা প্লাস বিটার মানটা শূন্য আসতে হয়। তা শূন্য আসছে কিনা দেখো, আমরা জানি বীজদ্বয়ের যোগফল কি হয় মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ বলতে কি মাইনাস বি, বি এর জায়গাতে কি মাইনাস টু বসাবো, বাই এ এর জায়গাতে কি পি বসাবো, তাহলে কি প্লাস টু বাই পি পাওয়া যাচ্ছে, কিন্তু শূন্য তো আসলো না। তাহলে আমরা বলবো যে এই শর্তটি বা এই বিবৃতিটি মিথ্যা, ঠিক আছে। এবার 3 দাগের অঙ্কটি কি আছে দেখো, 3 দাগের অঙ্কটি বলেছে সকল আয়তকার চিত্রই সমবৃত্তস্থ, তাহলে সকল আয়তকার চিত্রই সমবৃত্তস্থ, এই বিবৃতিটি সত্য হবে। তাহলে এবিসিডি যদি আমি এটা আয়তক্ষেত্র নিতাম, তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত কোণগুলো কি হয়, এক একটা কোণ হয় 90 ডিগ্রি, তাহলে বিপরীত কোণগুলোর সমষ্টি কি 180, তাহলে বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, তাহলে বলা যাবে যে সকল আয়তক্ষেত্রই সমবৃত্তস্থ হবে, ঠিক আছে, মানে একই বৃত্তের মধ্যে তার 4টি শীর্ষবিন্দু থাকবে। 4 অঙ্কটি বলেছে যে সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু 2 হলে সেক থিটা মাইনাস ট্যান থিটার মানটা হাফ হবে, তাহলে হবে কিনা দেখে নাও। এখানে দেওয়া আছে সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু 2, তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটার মানটা আমাকে বের করতে হবে। যদি হাফ চলে আসে তাহলে বলবো বিবৃতিটি সত্য। আমরা একটি সূত্র জানতাম যে সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, বা দেখো এখানে সেক স্কোয়ার থিটা এভাবে যদি সাজাই, সেক থিটা তার হোল স্কোয়ার, সেক স্কোয়ার থিটা মানে কি এটা, আবার ট্যান স্কোয়ার থিটা বলতে কি ট্যান থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1, বা এখানে সেক থিটাকে যদি এ ধরা হয় আর ট্যান থিটাকে যদি বি ধরা হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে যাবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয় কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে, ইকুয়াল টু 1, বা সেক থিটা প্লাস ট্যান থিটার মানটা 2 পাওয়া ছিল, ইন্টু এখানে সেক থিটা মাইনাস ট্যান থিটার মানটা আমাকে বের করতে হবে, এটা রেখে দিচ্ছে একই রকম, ইকুয়াল টু 1, বা সেক থিটা মাইনাস ট্যান থিটা এর মানটা পাওয়া যাচ্ছে হাফ। তাহলে এখানে বিবৃতিটি সত্য হবে, ঠিক আছে। এবার 5 দাগের অঙ্কটি কি বলেছে দেখো, 5 দাগের অঙ্কটি বলেছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 18 পাই বর্গ সেমি হলে ব্যাসার্ধ হবে 3 সেমি। তাহলে ব্যাসার্ধ 3 সেমি হবে কিনা সেটা আমাকে দেখতে হবে। তাই নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, তাই তো। তাহলে দেখো নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল যদি বের করতে হয় তার জন্য ভূমির ব্যাসার্ধের প্রয়োজন হয়। তাহলে ভূমির ব্যাসার্ধ যদি আমি আর ধরে নিই, আমরা জানি যে একটি নিরেট অর্ধগোলকের ভূমির তলটা হয় বৃত্তাকার, তার মানে এটা যদি ব্যাসার্ধ হয় তাহলে ভূমির তলটার ক্ষেত্রফল কী পাওয়া যাবে পাই আর স্কোয়ার, প্লাস এখানে বক্রতলটার ক্ষেত্রফল কী পাওয়া যাবে, একটি সম্পূর্ণ গোলক হলে বক্রতলের ক্ষেত্রফল এর সূত্র হয় 4 পাই আর স্কোয়ার। তাহলে এটা যেহেতু অর্ধগোলক তাকে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কি 2 পাই আর স্কোয়ার পাওয়া যাবে, 2 পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর স্কোয়ার ইকুয়াল টু কি 3 পাই আর স্কোয়ার, তাই তো। তাহলে নিরেট অর্ধগোলক এর সমগ্রতলের ক্ষেত্রফল কি 3 পাই আর স্কোয়ার দেওয়া আছে। তাহলে শর্ত কী ছিল, 3 পাই আর স্কোয়ারের মানটা হচ্ছে 18 পাই, তাই তো, 18 পাই বর্গ সেমি।
তাহলে 18 পাই এর সাথে সমান করে দিলাম, বা আর স্কোয়ার ইকুয়াল টু 18 পাই ডিভাইডেড বাই 3 পাই, পাই পাই কেটে যাচ্ছে 6, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 6 পাওয়া যাচ্ছে, বা আর ইকুয়াল টু দুদিকে যদি স্কোয়ার রুট চাপানো হয় তাহলে আর ইকুয়াল টু কি √6 পাওয়া যাচ্ছে। কিন্তু এখানে কি ব্যাসার্ধের মানটা 3 সেমি হবে বলেছিল, তাই 3 সেমি তো হচ্ছে না, তাহলে বিবৃতি মিথ্যা হবে। ঠিক আছে, 6 দাগের অঙ্কটি বলেছে যদি 6, 7, x, 8 আর এখানে একটি কমা দেওয়া নেই, এটা তোমরা কমা দিয়ে নেবে, এটা দিতে ভুল করেছে। ঠিক আছে, তাহলে 8, y, 14 এই তথ্যের যৌগিক গড় যদি 9 হয় তাহলে x প্লাস y এর মানটা 19 হবে। যৌগিক গড় মানে কি এই সংখ্যা রাশিগুলোর গড় বের করতে হবে। তাহলে গড় কি পাওয়া যাবে, গড় সমান হচ্ছে সংখ্যা রাশিগুলোর সমষ্টি বাই কটি সংখ্যা আছে, মোট পদ সংখ্যা। ঠিক আছে, ডিভাইডেড বাই এখানে কটা আছে, 1, 2, 3, 4, 5, 6টা, 6টা আছে। তাহলে এখানে যোগটা করে নাও, 13, 13, 8 এখানে কত, 21, 21, 25, 25, 35, তাহলে 35 প্লাস x প্লাস y ডিভাইডেড বাই 6। আবার কি বলেছিল, যৌগিক গড়টা যদি 9 হয় তাহলে শর্ত কি, শর্ত হচ্ছে 35 প্লাস x প্লাস y ডিভাইডেড বাই 6 ইকুয়াল টু 9, কোনাকুনি গুণ করলে 35 প্লাস x প্লাস y ইকুয়াল টু 6 9 কত 54, বা x প্লাস y এর মানটা কি পাওয়া যাবে, 54 থেকে 35 বিয়োগ বা x প্লাস ওয়াই ইকুয়াল টু এটা 19 পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে বিবৃতিটি সত্য হবে। আশা করি অঙ্কগুলি বুঝতে পারলে। তো আজ এই ভিডিওতে আমি 3 দাগ পর্যন্ত অঙ্কগুলি সমাধান করলাম, এরপরের ভিডিওতে তোমরা 4 দাগ থেকে অঙ্কগুলি সমাধান পেয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে বন্ধুদের মধ্যে, এবং যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তার সাথে ভিডিওগুলি শেয়ার করবে। কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর WBT, ABT এবং রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের ম্যাথ পেপারগুলি সলিউশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।